আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে নতুন আরো একটি ক্লাস নিয়ে। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আমাদের নবম দশম শ্রেণীর যে ফিনান্স ও ব্যাংকিং বইটি রয়েছে সেই বইয়ের মূলধন আয় ব্যয় প্রাক্কলন ওই চ্যাপ্টারটির যেই কিছু বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে সেইগুলো সমাধান করার চেষ্টা করব। তো দেখো বন্ধুরা, আমাদের প্রশ্নগুলো সামনেই রয়েছে। 1 নম্বর প্রশ্নে আমাদের কি বলা হয়েছে নিচের কোনটি বিনিয়োগের একটি মূল্যায়ন প্রক্রিয়া। খেয়াল করে দেখো বন্ধুরা, নিচের কোনটি বিনিয়োগের একটি মূল্যায়ন প্রক্রিয়া, অর্থাৎ আমরা বিনিয়োগকে কোন প্রক্রিয়ার মাধ্যমে মূল্যায়ন করি। আমাদের অপশনগুলো কি কি ছিল? ক মূলধন বাজেটিং, খ অর্থের সময় মূল্য, গ বাট্টার হার নির্ধারণ, ঘ বিনিয়োগের ভবিষ্যৎ মূল্য নীতি। বন্ধুরা, এগুলোর মাধ্যমে আমরা মূলধন বিনিয়োগকে মূল্যায়ন করার যে প্রক্রিয়া রয়েছে সেটি হচ্ছে মূলধন বাজেটিং এর মাধ্যমে। অর্থাৎ আমরা মূলধন বাজেটিং এর মাধ্যমে কি করি? আমাদের বিনিয়োগ ক্ষেত্রগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করি। অর্থাৎ আমাদের একের উত্তর হবে ক মূলধন বাজেটিং। দেখো বন্ধুরা, আমাদের 2 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে পেব্যাক সময় নির্ণয়ের সূত্র কোনটি। বন্ধুরা, আমরা সবাই জানি পেব্যাক সময় কাকে বলে। একজন বিনিয়োগকারী তার বিনিয়োগকৃত টাকা ঠিক কতদিন পরে, কত সময় পরে ফেরত পাবে, ওই সময়টা বের করাকেই কি বলা হয়? পেব্যাক সময় বলা হয়। এবং পেব্যাক সময় নির্ণয় করার মোটামুটি 2টি পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে কি, যখন প্রতি বছর আমার নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ সমান হবে তখন আমরা একটা সূত্র ব্যবহার করি, এবং যখন প্রতি বছর নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ অসমান হয় তখন কিন্তু কি আমরা ছকের সাহায্যে অঙ্কটি করার চেষ্টা করি। এন্ড সূত্র বলতে কি, দেখো আমাদের নগদ যেই পেব্যাক সময় রয়েছে সেই পেব্যাক সময় সূত্র একটাই, সেটা হচ্ছে কি বিনিয়োগ ডিভাইড বাই বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ। এবং খেয়াল করে দেখি প্রথমে কি দেওয়া আছে, বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ ডিভাইড বাই বিনিয়োগ, এটা তো তার মানে না। এরপরে খ নম্বরে কি দেওয়া আছে, বিনিয়োগ ডিভাইড বাই বার্ষিক নগদ প্রবাহ। তার মানে কি বন্ধুরা, আমাদের কি এইটাও কিন্তু হবে না, নগদ প্রবাহ কিন্তু না, আমাদের কি লাগবে? নগদ আন্তঃপ্রবাহ লাগবে, অর্থাৎ এইটাও হবে না। এরপরে দেখো কি দেওয়া আছে গ নম্বরে, বিনিয়োগ ডিভাইড বাই বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ, অর্থাৎ 2 এর উত্তর হবে গ বিনিয়োগ ডিভাইড বাই বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ। এরপরে দেখো বন্ধুরা, আমাদের 3 নম্বর প্রশ্নটি কি ছিল? আমাদের 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে নগদ আন্তঃপ্রবাহ ও নিট মুনাফার ব্যবধানকে কি বলা হয়। বন্ধুরা, নগদ আন্তঃপ্রবাহ ও নিট মুনাফা এটার ব্যবধানকে বলা হয় মোট অবচয়। কেন মোট অবচয় বলা হয়? বন্ধুরা, আমরা কিন্তু নগদ আন্তঃপ্রবাহ বের করার একটা সূত্র জানি। সেই সূত্রটি আমাদের কি ছিল? আমাদের নগদ আন্তঃপ্রবাহ বের করার সূত্র ছিল নিট মুনাফা যোগ অবচয়। খেয়াল করে দেখো বন্ধুরা, আমরা যদি এখানে একটু লেখার চেষ্টা করি, নগদ আন্তঃপ্রবাহ এটা বের করার সূত্র কি ছিল? নিট মুনাফা যোগ অবচয়। এটি কিন্তু ছিল কি নগদ আন্তঃপ্রবাহ বের করার সূত্র। এটাকে যদি আমরা পক্ষান্তর করে নেই, অর্থাৎ আমরা যদি এখানে একটু বীজগণিতের ক্যারিশমাটিক দেখাই, তাইলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের নগদ আন্তঃপ্রবাহ ও নিট মুনাফার যে ব্যবধান ওটাই হচ্ছে কি আমাদের মোট অবচয়। এরপরে আমরা যাই 4 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে মূলধন বাজেটিং এর পদ্ধতি সমূহ নিচে কোনটির জন্য গুরুত্বপূর্ণ। বন্ধুরা, খেয়াল করে দেখো, মূলধন বাজেটিং এর পদ্ধতি সমূহ নিচের কোনটির জন্য গুরুত্বপূর্ণ। আমরা যদি মূলধন বাজেটিং করি, এটা কেন করি? আমরা এটা করি বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করার জন্য, বিনিয়োগগুলোকে মূল্যায়ন করার জন্য, যাতে করে আমরা যে কোনো একটা প্রকল্প নির্বাচন করতে পারি। অর্থাৎ আমাদের এই 4 এর উত্তর হবে ক প্রকল্প নির্বাচন। এরপরে বন্ধুরা, আমরা 5 নম্বর প্রশ্নের দিকে একটু দেখি। 5 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, ডাক্তার শামীমা নিজস্ব অর্থায়নে একটি হাসপাতাল স্থাপন ও পরিচালনা করেন। মূলধন বাজেটিং এর সাহায্যে তিনি নিচের কোনটির সিদ্ধান্ত নেবেন। বন্ধুরা, আমি আবারও বলছি, মূলধন বাজেটিং এর সাহায্যে আমরা দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তগুলো গ্রহণ করে থাকি। ঠিক আছে, তো এইখানে আমরা একটু খেয়াল করি, দেখো অপশনগুলো কি কি ছিল। রোগীর ঔষধ ক্রয়, এটা হবে না, এটা কোনো বিনিয়োগ সিদ্ধান্ত না। ওষুধের মূল্য নির্ধারণ, এটাও কি কোনো বিনিয়োগ সিদ্ধান্ত না। তার মানে কি এই দুইটার একটাও উত্তর হবে না। খ নম্বরে কি বলেছে, এক্স রে মেশিন ক্রয়। এক্স রে মেশিন ক্রয় এটা কিন্তু কোনো সম্পত্তি ক্রয় করতেছে, সে একটা বিনিয়োগ সিদ্ধান্ত সে গ্রহণ করতেছে, অর্থাৎ 5 এর উত্তর হবে খ এক্স রে মেশিন ক্রয়। তো বন্ধুরা দেখো, আমাদের 6 ও 7 নম্বর প্রশ্নের উত্তর করার জন্য ছোট্ট একটা উদ্দীপক পড়তে হবে। উদ্দীপকে কি বলা হয়েছে, সীমান্ত কোম্পানির প্রধান নির্বাহী মিসেস বর্ণা
একটি নতুন প্রকল্পে বিনিয়োগের লাভজনকতা নির্ণয়ের পূর্বে পরপর 4 বছরের মুনাফার সাথে অবচয় যোগ না করেই মোট মুনাফাকে 4 দ্বারা ভাগ করেন, কিন্তু বিনিয়োগকে 2 দ্বারা ভাগ করেন। এটা ছিল আমাদের উদ্দীপক। 6 নম্বর প্রশ্নে আমাদের কি বলা হয়েছে? বলা হয়েছে মিসেস বর্নার অনুসৃত পদ্ধতিটি কোনটি? অর্থাৎ সে যে একটা গাণিতিক একটা পদ্ধতি অনুসরণ করেছে, এই পদ্ধতিটি কোনটি? বন্ধুরা, আমরা সবাই জানি এটা হচ্ছে কি গড় মুনাফার হার। কেন গড় মুনাফার হার? আমরা সবাই জানি যে গড় মুনাফার হার বা অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন, এটা বের করার সূত্র হচ্ছে কি গড় নিট মুনাফা ডিভাইড বাই গড় বিনিয়োগ। এবং গড় নিট মুনাফা কিভাবে বের করা হয়? সবগুলো বছরের মুনাফাকে যোগ করে বছর সংখ্যা দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমাদের কি বের হয়ে যায়? গড় নিট মুনাফা বের হয়ে যায়। এবং গড় বিনিয়োগ আমরা কিভাবে বের করি? বিনিয়োগকে 2 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের কি বের হয়ে যায়? গড় বিনিয়োগের পরিমাণ বের হয়ে যায়। এরপর আমরা সূত্রের মধ্যে ক্যালকুলেশন করলেই কি আমরা গড় মুনাফার হার পদ্ধতির মান বের করতে পারি। তাহলে আমাদের 6 এর উত্তর হবে ক, গড় মুনাফার হার। এরপরে 7 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? উদ্দীপকে নির্দেশিত পদ্ধতিটির সীমাবদ্ধতা হলো। অর্থাৎ উদ্দীপকে যে পদ্ধতিটি অনুসরণ করা হয়েছিল, উদ্দীপকে কোন পদ্ধতি আমরা ব্যবহার করেছিলাম? আমরা বলতে সীমান্ত কোম্পানির যিনি নির্বাহী পরিচালক আছে সে কি করেছিল? গড় মুনাফার হার পদ্ধতি ব্যবহার করেছিল এখানে বা অনুসরণ করেছিল। দেখো বন্ধুরা, গড় মুনাফার হার পদ্ধতি এটার কিন্তু কিছু সীমাবদ্ধতা রয়েছে। কি কি সীমাবদ্ধতা রয়েছে বন্ধুরা? গড় মুনাফার হার পদ্ধতির মাধ্যমে আমরা যখন কোনো প্রকল্পকে মূল্যায়ন করতে যাব বা কোনো মূল্যায়ন প্রক্রিয়ার মধ্যে যাব, তখন অর্থের সময় মূল্য এই ব্যাপারটা উপেক্ষিত হয়। অর্থাৎ গড় মুনাফার হার পদ্ধতিতে অর্থের সময় মূল্যকে বিবেচনায় নেওয়া হয় না। এরপরে দেখো সকল নগদ প্রবাহের মূল্য সমান থাকে, এটাও আসবে। এরপর দেখো মুনাফা ও বিনিয়োগকে ভিন্ন সংখ্যা দ্বারা ভাগ, এটা এখানে আসবে না। তাহলে আমাদের 7 এর উত্তর হবে হচ্ছে 1 ও 2, অর্থাৎ 7 এর উত্তর হচ্ছে ক। দেখো বন্ধুরা, এই ছিল আমাদের মূলধন আয় ব্যয় প্রাক্কলন অধ্যায়ে কিছু বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।